8 বছরের আদরের খুকি জানালার কাছে বসে খেলছিল। হঠাৎ বাইরে থেকে একটা চাপা গলার আওয়াজ শোনা গেল। এ খুকি, মিষ্টি খাবে? খুকি জানালার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সেই আওয়াজটা আবার শোনা গেল। মিষ্টি খাবে খুকি? যদি মিষ্টি খেতে চাও চুপচাপ বাগানে চলে এসো। আসো আসো, হ্যাঁ আসো। এবার খুকি বলল, তুমি কে? আমি আমি তোমার দাদুর বন্ধু। ও, দাদু মিষ্টি পাঠিয়েছে বুঝি? হ্যাঁ, তোমার দাদু তোমার জন্য মিষ্টি পাঠিয়েছে, কিন্তু তোমাকে তা লুকিয়ে লুকিয়ে দিতে বলেছে, যাতে তোমার মা দেখতে না পায়। তাই তুমি চুপচাপ বাগানে চলে এসো, কেউ যেন তোমাকে দেখতে না পায়। খুকি বলল, আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। পাশের ঘরে উঁকি মেরে খুকি দেখল সবাই টিভিতে সিরিয়াল দেখায় মগ্ন। সে পা টিপে টিপে বারান্দায় গেল, যাতে শব্দ না হয় এমনভাবে বারান্দার গ্রিল খুলল। তারপর পা টিপে টিপে চলে গেল বাগানে। বাগানে গিয়ে দেখল অন্ধকারের মধ্যে মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে। এবার তার একটু ভয় ভয় করতে লাগলো। তবু সে সাহস সঞ্চয় করে বলল, কই, মিষ্টি দেবে বললে, দাও। সেই কণ্ঠস্বর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো। কাছে এসো, দিচ্ছি। খুকি সেই অন্ধকারের দিকে এগিয়ে গেল। অন্য দিনের তুলনায় আজ অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে শেষ ট্রেনটা আসতে লেট করেছে। সুবর্ণ রিক্সা চালায়। প্রতিদিন শেষ ট্রেনের জন্য ওর রিক্সাটা রিজার্ভ করা থাকে। একজন প্রতিদিনই ওই ট্রেনেই ফেরেন। তিনি মাসে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা সুবর্ণকে দিয়ে দেন। কোনোদিন যদি তিনি কাজে না যান বা শেষ ট্রেনে না ফেরেন, তবে সুবর্ণকে আগেভাগেই ফোন করে জানিয়ে দেন। প্রতিদিনই ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরতে ফিরতে তার একটু রাত হয়। আজকে শেষ ট্রেনটা প্রায় আধ ঘন্টা লেট করায় আজ অনেকটা রাত হয়ে গেছে। সুবর্ণ জোরে রিক্সা চালাচ্ছিল। ওকে ভোরবেলা আবার কয়েকজনকে স্টেশনে পৌঁছে দিতে হবে। তাদের সাথেও ওর চুক্তি করা আছে, ফলে সকাল সকাল উঠতে হবে। মতিনগরের বাজারটা পেরোনোর পর এক জায়গায় রাস্তার দুধারে ঘন বাঁশঝাড়। এখানে রাস্তাটা দিনের বেলায় খুব নির্জন। এখান দিয়ে যাতায়াতের পথে কত মানুষ এর আগে ভূতের ভয় পেয়েছে তার ঠিক ঠিকানা নেই। অনেকেই দেখেছে বাঁশঝাড়ের ভেতর কারা যেন রাতের অন্ধকারে চলাফেরা করে। তবে অবিশ্বাসীরা বলে ওরা কেউ নাকি ভূত নয়, ওরা সবাই গুন্ডা, বদমাশ, চোর। সুবর্ণ কাউকে ভয় পায় না। ভূতকে তো নয়, চোর বদমাশকেও নয়। আসলে ওকে পরিশ্রম করে টাকা আয় করতে হয়, অত ভয় পেলে ওর চলে না। কিন্তু আজকে বাঁশঝাড়ের কাছে আসার পর কিভাবে কি হলো সুবর্ণ বুঝতে পারল না। অত্যন্ত জোরে চলতে থাকা রিক্সা হঠাৎ সামনের দিকে ডিগবাজি খেয়ে পড়ল। আচমকা মুখ থুবড়ে পড়ে যাওয়ার জন্য সুবর্ণ অত্যন্ত ব্যথা পেল। রাস্তা দিয়ে উঠতে গিয়ে ওর মনে হলো ওর ডান হাতটা বোধহয় কাঁধের কাছ থেকে ছিঁড়ে গেছে। আসলে ওর ডান কাঁধের হাড় ভেঙে গেছে। প্রচণ্ড ব্যথা নিয়ে এদিক ওদিক তাকাতে গিয়ে দেখতে পেল বাঁশঝাড়ের ভেতর একটা ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা স্বাভাবিক নয়, বেশ লম্বা। এত লম্বা তো মানুষ হওয়ার কথা নয়। তাহলে ওটা কি? অত্যন্ত ব্যথার জন্যই হোক বা ভয় পাওয়ার জন্যই হোক, এবার সুবর্ণ জ্ঞান হারালো। একা গুপ্তধনে রক্ষা নেই, তার সাথে আবার ভূত পিশাচের তাণ্ডব। সুব্রতর মুখে এই কথা শুনে আমরা নিজেদের কৌতূহল চেপে রাখতে পারিনি। ভূতে যেমন ভয় পায়, তেমনি ভূত দেখার আগ্রহ কম নয়। মানুষের স্বভাবই বোধ হয় এই, যেখানে তার ভয় বেশি সেখানেই তার আগ্রহও বেশি। আমরা বলতে এখানে আমরা 4 বন্ধু, আমি সঞ্জয়, আমার বন্ধু সুজয়, রঞ্জনদা এবং সুব্রত। রঞ্জনদা আমাদের থেকে বছর কয়েকের বড় বলে আমরা তাকে দাদা বলি, কিন্তু মিশি বন্ধুর মতো। অন্যান্য রবিবার বিকেলের মতো গত রবিবার রঞ্জনদার বাড়িতে আমাদের আড্ডা বসেছিল।
এটা আমাদের এক নিয়মিত আড্ডা। আগে আমরা রোজ আড্ডা দিতাম, কিন্তু এখন প্রায় সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, তাই রোজ রোজ আর আড্ডা দেওয়া হয় না। রবিবার বিকেলটা আমাদের আড্ডার জন্য বরাদ্দ। এই সময়টা আমাদের চার মূর্তির এক জায়গায় হওয়া চাই। প্রাণ খুলে আড্ডার সাথে সাথে রসনার লোভটাও কম নয়। রঞ্জনদার বাড়িতে আড্ডা দেওয়ার একটা অন্যতম কারণও সেটা। প্রত্যেক রবিবার বিকেলেই কাকিমা অর্থাৎ রঞ্জনদার মা কিছু না কিছু রান্না করে আমাদের খাওয়ান, আর কাকিমার হাতের রান্না আহা যেন অমৃত। গত রবিবার বিকেলেই সেখানেই সুব্রত বলে, আমাদের গ্রামের বাড়িতে আচমকা একটা উৎপাত শুরু হয়েছে, ভূতের উপদ্রব। রঞ্জনদা বলল, ভূতের উপদ্রব তোদের বাড়িতে? ইন্টারেস্টিং। আমি বললাম, আমি আগে কখনো ভূত দেখিনি। রঞ্জনদা, আগে দেখেছো কখনো ভূত? না, ভূত তো দূরের কথা, ভূতের ছায়াও দেখিনি। রঞ্জনদা বলল। সুজয় সাধারণত সবসময় বেশ গম্ভীর, এখনো গম্ভীর স্বরে বলল, ভূতের কোনো ছায়া হয় না রঞ্জনদা। রঞ্জনদা বিরক্ত হয়ে বলল, আরে কি মুশকিল, এটা একটা কথার কথা। আমি সুব্রতকে বললাম, তোদের বাড়িতে গেলে ভূত দেখতে পাওয়া যাবে? সুব্রত এর আগে অনেকবার ওদের গ্রামের বাড়িতে যাবার জন্য আমাদের বলেছিল, কিন্তু আমরা যেতে পারিনি। এবার ভূত দেখতে পাওয়ার আনন্দে আমরাই ওদের গ্রামের বাড়িতে যেতে চাইলাম। সুব্রত এক কথায় রাজি। সে বলল, ঠিক আছে, আমাদের বাড়িতে তো কৃষ্ণ মন্দির আছে, সামনেই তো জন্মাষ্টমীর উৎসব, সে সময় না হয় চলো তোমরা। রঞ্জনদা বলল, বেশ, তাহলে তাই হোক, একসাথে রথ দেখা কলা বেচা দুই হবে। এই বলি সঙ্গে সঙ্গে সুজয়ের দিকে তাকালো। সুজয় বলল, হ্যাঁ জানি, এটাও একটা কথার কথা। সুব্রত বলল, আমি এর সাথে আরেকটা কথা যোগ করি। আমি বললাম, কি সেটা? সুব্রত বলল, দেখ, তোরা তো জানিস আমাদের বাড়ি অনেক প্রাচীন, এই বাড়ির সাথে অনেক ইতিহাস জড়িত আছে। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটি তা হলো, প্রচলিত আছে যে আমাদের বাড়িতে নাকি গুপ্তধন আছে। আমি কথাটা শুনে লাফিয়ে উঠলাম। আরে বাস, গুপ্তধন, হিডে মানিক, মোহর। সুজয় বুড়ো কুচকে আমার দিকে একবার তাকিয়ে আবার সুব্রতকে জিজ্ঞেস করলো, তোদের বাড়িতে গুপ্তধন লুকানো আছে আর সেটা জেনেও তোরা এতদিন খোঁজার চেষ্টা করিসনি? করিনি আবার, কিন্তু সেখানে তো আবার একটা ফ্যাচাং আছে। ফ্যাচাং? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। সুব্রত বলল, হ্যাঁ, যেমন তেমন ভাবে সেই গুপ্তধন খোঁজা যাবে না, একটা সংকেত আছে, সেই সংকেত ধরে গুপ্তধন খোঁজা যেতে পারে। ওই সংকেত ছাড়া কেউ যদি গুপ্তধন খোঁজে, তাহলে উৎপত্তি হতে পারে এক ভীষণ পিশাচের। রঞ্জনদা বলল, ওরে বাবা, সে আবার কি রে? সুব্রত বলল, ব্যাপারটা সঠিক কিনা তা কেউ জানে না, শুধু এটুকুই জানা আছে, সংকেত ছাড়া গুপ্তধন খুঁজে পাওয়া যাবে না। কেউ যদি অন্যভাবে গুপ্তধন খোঁজার চেষ্টা করে, তাহলেই ভীষণ বিপদ নেমে আসবে। তাই সংকেতটা কি? আর অন্যভাবে খোঁজা মানে? সুজয় জিজ্ঞাসা করল। সংকেত ছাড়া অন্য রকমভাবে যদি কেউ খোঁজার চেষ্টা করে, সে কথাই বলা হচ্ছে। ধর, গুপ্তধনের সেই সংকেত বুঝতে না পেরে কেউ যদি মনে করে আমাদের বাড়ির দেওয়ালে গুপ্তধন লুকোনো আছে, এবং সে আমাদের বাড়ির দেওয়াল ভেঙে দেখার চেষ্টা করে, তাহলেই নাকি উদ্ভব হবে ভীষণ এক পিশাচের। রঞ্জনদা বলল, ঠিক আছে, সংকেতটা তো বল। বেশ খটোমটো সংকেত, আমার সবটা মনেও থাকে না। তোমরা তো আমাদের বাড়িতে যাচ্ছই, সেখানে গিয়েই না হয় শুনে নেবে। একটু আগেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এখন মনে হচ্ছে বৃষ্টি থেমেছে। অবনীবাবু বিছানায় শুয়ে শুয়ে উসখুস করতে লাগলেন। এখন যত বয়স বাড়ছে ততই শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দানা পাকাচ্ছে। ঘন ঘন বাইরে যাওয়ার প্রয়োজনটা আগে হতো না, এখন হয়। এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে তিনি বিছানায় শুয়েছিলেন, কিন্তু এখন আর বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে না। বাইরে যাওয়ার প্রয়োজনটাও বেশ প্রবল হয়ে পড়েছে। তিনি আর শুয়ে থাকতে পারলেন না, উঠে সুইচ টিপে আলো জ্বালালেন। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। ভাদ্র মাসের ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও অব্যাহতি পাওয়া গেছে। অবনীবাবু একটা পাতলা সুতির চাদর গায়ে জড়িয়ে নিলেন, মন্দিরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। রাতে সমস্যাটা আরও বেশি।
তিনি রাতে মন্দিরের ভেতরে থাকেন, ফলে বেশ খানিকটা দূরে বাড়ির ভেতর পর্যন্ত যেতে হয়। মন্দিরের খোলা দরজা দিয়ে মন্দিরের ভেতরের ইলেকট্রিকের আলো বাইরে এসে পড়েছে, ফলে বেশ কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। অবনীবাবু বাড়ির ভেতরের দিকে পা বাড়াতে গিয়েও আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে পড়লেন। তার সামনে প্রায় 20-21 হাত দূরে ওটা কি? ওটা কি কোনো মানুষ? মানুষ তো নয়। একটা মানুষ এত বড় আর এত চওড়া হতে পারে না। দেখে মনে হচ্ছে যেন যেন কোনো বিরাট বড় ভাল্লুক দু পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কয়েকদিন আগে থেকেই এই বাড়িতে একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখা যাচ্ছে। রাতের বেলা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে কোনো পিশাচ। তবে এটা পিশাচ কিনা তিনি জানেন না। তিনি এই মুহূর্তে এই শব্দটা মনে করতে পারছেন শুধুমাত্র একটাই কারণে, তাদের বাড়ির সেই গুপ্তধনের কিংবদন্তির সাথে জড়িত থাকা কথাগুলোর জন্য। তিনি কিছুক্ষণের জন্য ওই অদ্ভুত দৃশ্যটা দেখেছেন, তারপরেই সেই অদ্ভুত প্রাণীটা যেন চোখের পলকেই কোথাও অন্ধকারে মিশে গেল। অবনীবাবুর আর বাড়ির ভেতরের দিকে যাওয়া হলো না। তিনি কম্পিত পায়ে তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। এখন সন্ধেবেলা, বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। একটু আগেই কারেন্ট চলে গেছে। ঘরে ঘরে হ্যারিকেন জ্বলছে। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ায় বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি। আমরা একটি ঘরে সুব্রতর জ্যাঠামশাই অবনীবাবুকে ঘিরে জড়সড় হয়ে বসে রয়েছি। সামনে একটা হ্যারিকেন জ্বলছে। আমরা যে ঘরটায় বসে আছি সেই ঘরটা বেশ বড়। হ্যারিকেনের আলো সম্পূর্ণ ঘরটা আলোকিত করতে পারেনি, ফলে ঘরের কোনায় কোনায় একটা আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছে। আমরা যেখানে থাকি সেখানে আলোর বড়ই অত্যাচার। দিনের সূর্যের আলো নিভে গেলে জ্বলে ওঠে রাস্তায় রাস্তায় বিজলি বাতি। কখনো কখনো রাতের রাস্তার আলো দিনের আলোর চেয়েও বেশি উজ্জ্বল মনে হয়। বস্তুত সেখানে আমরা অন্ধকার অনুভব করতেই পারি না। অন্ধকার ছায়া ছায়া পরিবেশ যে মনের মধ্যে কেমন অনুভূতি সৃষ্টি করতে পারে তা এখানে না এলে বুঝতেই পারতাম না। আমরা আজ সকালে সুব্রতদের বাড়িতে এসেছি। বাড়িটা বেশ বড়, অনেকটা পুরনো দিনের জমিদার বাড়িগুলো যেমন হয় তেমন, কিন্তু যত্ন ও পরিচর্যার অভাবে বাড়ির বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে। বাড়িতে ঢুকতে কোনো কালে একটা বেশ বড় গেট ছিল, কিন্তু আজকে সেই গেট এবং তার সংলগ্ন পাঁচিলের কোনো অস্তিত্ব নেই। শুধু অনেক ইট স্তূপাকারে সাজানো আছে। সেই ইটের উপর শ্যাওলা পড়ে গেছে। কোথাও কোথাও ছোট বড় গাছ গজিয়েছে। এমন ভাঙাচোরা গেট দিয়ে ঢুকলে প্রথমেই বড় বড় আম, কাঁঠাল এবং সেই রকম ধরনের আরও অনেক ফলের গাছ ভর্তি একটা উঠোন পেরিয়ে আসতে হয়। তারপর শুরু মূল বাড়ি। বাড়িটার সামনের দিকের অনেকগুলো ঘর ভেঙে পড়ে গেছে। পেছন দিকে কয়েকটা ঘর এখনও টিকে আছে। এই অংশটা আবার দোতলা। বাড়ির এই অংশের দুটো তলায় ব্যবহার করতে পারার মতো অবস্থায় আছে। নিচতলায় একটি ঘরে থাকেন সুব্রতর বাবা মা। পাশের ঘরটা খালি। সুব্রত এলে সেই ঘরটাতেই থাকে। তার পরের ঘরটায় থাকেন সুব্রতর কাকা কাকিমা এবং তার পরের ঘরে সুব্রতর খুড়তুতো বোন। দোতলার ঘরে থাকেন সুব্রতর জ্যাঠামশাই। দোতলায় বাকি ঘরগুলো সব তালাবন্ধ। বাড়িতে কাজের লোক দুজন, হরেরামদা ও করবিদি। করবিদির বাড়ি এই গ্রামে, তাই করবিদি রাতে এই বাড়িতে থাকেন না। সারা দিন এখানে কাজ করেন এবং সন্ধ্যার একটু পরে বাড়ি চলে যান। করবিদির স্বামী সুবর্ণবাবু এর মধ্যে রাতের বেলা এক অলৌকিক হামলায় আহত হয়েছেন, তাই করবিদি সন্ধে হওয়ার আগেই বাড়ি চলে যান। মূল বাড়িটা থেকে একটু তফাতে বাড়ির মন্দির। মন্দিরটা থেকে কিছুটা তফাতে আবার একটা ঘর। এই ঘরটা তৈরি করা হয়েছিল যারা মন্দিরের সেবা করবেন তাদের জন্য।
এখন বর্তমানে হরেরামদা ঘরটা ব্যবহার করেন। আমাদেরকে নিচে সুব্রতর থাকার ঘরে থাকতে দেওয়া হয়েছে। সুব্রত থাকবে দোতলায় ওর জ্যাঠামশাইয়ের ঘরে। জ্যাঠামশাই রাতে মন্দিরে থাকেন বলে রাতের বেলা দোতলার ঘরটা ফাঁকাই পড়ে থাকে। বাড়ির কাজের লোক হরেরামদা আমাদের সবাইকে চা এবং মুড়ি মাখা দিয়ে গেলেন। চাটা মুখে দিয়ে জ্যাঠামশাই মুখটা বিকৃত করলেন। হরেরামদাকে ডেকে বললেন, তুমি জানো না আমি চিনি ছাড়া চা খাই? হরেরামদা চুপচাপ জ্যাঠামশাইয়ের চায়ের কাপটা তুলে নিয়ে গেলেন। একটু পরেই আরও এক কাপ চা চিনি ছাড়া দিয়ে গেলেন। চা মুড়ি খেতে খেতে বিভিন্ন কথা হতে লাগলো। তারপর এ কথা সে কথার পর রঞ্জনদা জিজ্ঞাসা করল, আচ্ছা জ্যাঠামশাই, আমরা শুনলাম বাড়িতে নাকি গুপ্তধন আছে, আবার কিছুদিন ধরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। জ্যাঠামশাই বললেন, তাহলে তোমরা তো তোমাদের বন্ধুর কাছ থেকে সব শুনেছ। আমি বললাম, না, সবটা শুনিনি, শুধু গুপ্তধন আছে এবং ভূতের উপদ্রব শুরু হয়েছে এটুকুই শুনেছি। বাকিটা জানবার জন্য আমাদের খুব কৌতূহল। কিন্তু জ্যাঠামশাই বললেন, তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা অনেক পুরনো। আমাদের পরিবার একসময়ের বনেরই পরিবার। আমরা কোনো জমিদার বা রাজা ছিলাম না। আমাদের ছিল ব্যবসা। বিভিন্ন ধরনের ব্যবসা করেছেন আমাদের পূর্বপুরুষরা। কখনো চিনির মিল, কখনো চা বাগানের অংশীদারি, আবার কখনো কাপড়ের ব্যবসা, তো কখনো আমদানি রপ্তানির ব্যবসা। ধনে মানে এই পরিবার একসময় যথেষ্ট নাম করেছিল। কিন্তু ব্যবসায় যেমন উত্থান থাকে তেমনি পতনও তো থাকে। একসময় আমাদের সব ব্যবসার পতন শুরু হয়। অবস্থা এমন দাঁড়ায় যে বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পাহারাদার রাখাও আর সম্ভব হয় না। সে সময় এই অঞ্চলে ডাকাতির খুব চল ছিল। তখন আমার এক পূর্বপুরুষ সীতাপতি রায় এই বাড়িতে বেশ কিছু সম্পত্তি লুকিয়ে রাখেন। পরবর্তী প্রজন্মের জন্য রেখে যান একটি ছড়া। তিনি তন্ত্রচর্চা করতেন। এই গুপ্তধন শুনেছি তন্ত্রমতে লুকিয়ে রাখা আছে। যদি কেউ ছড়াটির সাহায্য ছাড়া অন্য কোনোভাবে, অর্থাৎ বাড়ির দেয়াল ভেঙে বা মেঝে খুঁড়ে গুপ্তধন পাওয়ার চেষ্টা করে, তবে তার ফল ভালো হবে না। সুজয় উৎসাহিত হয়ে বলল, ছড়া? ছড়াটা একটু বলুন তো শুনি। জ্যাঠামশাই বললেন, বঙ্কিমের প্রিয় পঞ্চপাকে দিও, যদি সঠিক সুর, আগল কত দূর, ভক্তের মাথা নত, চরণ কমলাশ্রিত। আমি বললাম, বাবা, এ তো রীতিমতো ধাঁধা দেখছি। জ্যাঠামশাই বললেন, দাদা তো বটেই, না হলে যে কেউ তো গুপ্তধন পেয়ে যেত। একমাত্র মাথা খাটিয়ে এই গুপ্তধন বার করতে হবে, না হলে কোনোভাবেই পাওয়া সম্ভব না। রঞ্জনদা বলল, আর ভূতের ব্যাপারটা? জ্যাঠামশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, জানি না কি শুরু হয়েছে। এই দিন দশেক যাবৎ বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। আমি রাতে বাড়ির মন্দিরের ভিতরে থাকি। প্রথম হররাম তাকে একদিন দেখে, সেই থেকে শুরু। পরে বাড়ির অনেকেই দেখেছে, আর আমি দেখেছি গতকাল রাতে। আমি বললাম, ভূতটা দেখতে কেমন, আর সে কারোর ক্ষতি করেনি? জ্যাঠামশাই বললেন, বিরাট বড় কালো মতন, একটা মানুষের আকৃতি, কিন্তু মানুষ এত বড় হতে পারে না। দূর থেকে দেখে গতকাল আমার মনে হচ্ছিল যেন একটা বড় সড়ো ভাল্লুক দুপায়ে দাঁড়িয়ে আছে। অবশ্য আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি। আমার যতদূর মনে হয় ভয় দেখানোই তার উদ্দেশ্য। রঞ্জনদা বলল, আপনি রাতে মন্দিরে থাকেন কেন? জ্যাঠামশাই একটু হেসে বললেন, দিনে অনেক কাজ থাকে, তাই সময় পাই না। বয়স হয়েছে, নিরিবিলিতে একটু ভগবানের নাম জপ করার ইচ্ছে হয়, তাই রাতে মন্দিরের বিগ্রহের সামনে বসে করি। সুজয় বলল, আচ্ছা, এর মধ্যে কি কেউ ওই গুপ্তধন খোঁজার চেষ্টা করেছিল? মানে আমি বলতে চাইছি যে আপনি বললেন না ওই ছড়াটার সাহায্য ছাড়া কেউ গুপ্তধন খুঁজলে ক্ষতি হতে পারে, সেটাই। আর কি ধরনের ক্ষতি বলুন তো?
এরকম এই ভূত প্রেত পিশাচ এরকম কিছু নয় তো? জ্যাঠামশাই বললেন, সেটা আমরা ঠিক জানি না, কারণ আমাদের পরিবারের কেউ এখনো পর্যন্ত ছড়ার সাহায্য ছাড়া অন্য কোনোভাবে গুপ্তধন খোঁজার চেষ্টা করেনি। আমরা খালি জানি যে ছড়ার সাহায্য ছাড়া এই গুপ্তধন খুঁজে বের করা যাবে না, বের করতে গেলে বিপদ। এখন দেখো, আমাদের পূর্বপুরুষ সীতাপতি রায় তন্ত্র চর্চা করতেন। শুনেছি তিনি নাকি শেষ জীবনে পিশাচ সিদ্ধ হয়েছিলেন। ফলে তার তৈরি করা সুরক্ষা বলয়ের মধ্যে তন্ত্রমন্ত্রের কোনো শক্তি থাকা তো স্বাভাবিক। এখন হতেও পারে যে এই ছড়ার সাহায্য ছাড়া অন্য কোনো উপায় অবলম্বন করলে ভূত বা পিশাচের উপদ্রব হলেও হতে পারে। এই শুনে রঞ্জনদা বলল, জ্যাঠামশাই, আমাদের একটা আবদার আছে। আমরা এ বিষয়ে একটু মাথা খাটাতে চাই। জ্যাঠামশাই বললেন, বেশ তো, তাতে আমাদের কারোর আপত্তি থাকার কথা নয়। তোমরা যদি মাথা খাটিয়ে বার করতে পারো তাহলে তো আমাদেরই উপকার। দেখো চেষ্টা করে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমরা শোয়ার ঘরে বসে আছি। সুব্রত আমাদের সাথে বসে আড্ডা দিচ্ছে। সুজয় বলল, বঙ্কিমের প্রিয় মানেটা কি? আমি বললাম, এটা বুঝতে পারছিস না? এখানে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রিয় কিছুর কথা বলা হয়েছে। সুজয় বলল, কিন্তু সেটা কি হতে পারে বলতো? ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রিয় জিনিস এই বাড়িতে থাকতে পারে? আমি সুব্রতকে জিজ্ঞাসা করলাম, তোদের বাড়িতে পুরনো জিনিসের কালেকশন আছে নাকি? সুব্রত বলল, দেখ, আমাদের বাড়িটা এমনিতেই অনেক পুরনো, ফলে পুরনো জিনিস যে থাকবে তাতে তো কোনো আশ্চর্য কিছু নেই। তবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত মানুষের ব্যবহার করা জিনিস বা প্রিয় জিনিস যে এই বাড়িতে আছে বলে আমি তো কখনো শুনিনি। থাকতেও তো পারে, হয়তো তুই জানিস না। রঞ্জনদা এতক্ষণ চুপ ছিল, এবার বলল, আমার মনে হয় তোরা ভুল করছিস। এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহার করা কোনো জিনিসের কথা হয়তো বলা হয়নি। এখানে তার অমূল্য সাহিত্য সম্ভারের কথা বলা হয়েছে। এবার সুব্রতর দিকে তাকিয়ে বলল, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোনো বই কি তোদের বাড়িতে আছে? সুব্রত বলল, সে তো আছেই। আমার জ্যাঠামশাইয়ের নিজস্ব ব্যবহারের একটা ছোটোখাটো লাইব্রেরি আছে, সেখানে অনেক বই আছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বইও সেখানে আছে। আমি বললাম, তাহলে তো সেগুলো একবার একটু দেখা দরকার। সুব্রত বলল, এখন হবে না, এখন অনেক রাত হয়ে গেছে, কাল সকালে তোদের আমি বইগুলো এনে দেব। রঞ্জনদা বলল, বেশ, ঠিক আছে, এখন তবে শুয়ে পড়া যাক। কাল সকালেই শুরু হবে আমাদের গুপ্তধন অনুসন্ধান পর্ব। আমরা সবাই শুয়ে পড়লাম। সুব্রত দোতলায় ওর জ্যাঠামশাইয়ের ঘরে চলে গেল। পরদিন সকালে সুব্রত ঋষি বঙ্কিমচন্দ্রর রচনা সমগ্রের সব কয়টি খণ্ড এবং আনন্দমঠ, কপালকুণ্ডলা ইত্যাদি আরও কতগুলো আলাদা আলাদা বই এনে হাজির করল। বলল, সাহিত্য সম্রাটের লেখা এই বইগুলি আমাদের বাড়িতে আছে। রঞ্জনদা বইগুলো নিয়ে খাটের উপর বসে পড়ল। আমি আর সুজয় কিছুক্ষণ বইগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করে উঠে পড়লাম। সুব্রতর আজকের আমাদের সাথে বসার সময় নেই, কারণ ওদের বাড়ির কৃষ্ণ মন্দিরে আজকে জন্মাষ্টমী তিথির পূজা, তাই সকাল থেকেই ওর অনেক কাজ। আমি আর সুজয় সুব্রতদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা অনেক পুরনো। বাড়ির উত্তর দিকের কয়েকটা ঘর আর বসবাসের যোগ্য নেই। দক্ষিণ দিকের ঘরগুলোতে বসবাস করা হয়। বাড়িটা দেখলেই বোঝা যায় যে সুব্রতদের বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। সুব্রতদের বাড়িতে মোট 8 জন মানুষ থাকেন। সুব্রতর জ্যাঠামশাই, বাবা মা, কাকা কাকিমা এবং খুড়তুতো বোন রিমি। সুব্রত পড়াশোনার জন্য এখানে থাকে না, আমাদের বাড়ির কাছে একটা মেস বাড়িতে থাকে। এই বাড়ির বাগানটা বেশ বড়, অনেক বড় বড় গাছ চারিদিকে। যত্নের অভাবে স্থানে স্থানে ঝোপঝাড় গজিয়ে উঠেছে। আমরা যেখানে থাকি সেখানে এই রকম বাগান থাকা তো দূরের কথা, দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার। তাই আমরা বাগানের ভেতর ঢুকে বিভিন্ন গাছ, পাখি ইত্যাদি দেখতে লাগলাম। হঠাৎ ঝোপের মধ্যে রাখা দুটো জিনিসের উপর আমার নজর গেল। আমি সুজয়কে ডেকে বললাম, দেখ কি অদ্ভুত জিনিস। সুজয় বলল, কোথায়? আরে এই দেখ,
গাছের ডালপালা দিয়ে বানানো সরু উঁচু টুলের মতো। এর উপর উঠে দাঁড়িয়ে নিশ্চয়ই গাছ থেকে কিছু পারা যায়। তা হতে পারে। এই তো, এই যে দেখ না, দুধারে কিরকম দড়ি আটকানো আছে না? সম্ভবত পায়ের পাতার সাথে এটা বাঁধার জন্য। গাছ থেকে ফল পাড়ার জন্য বিভিন্ন রকমের আকশি দেখেছি, কিন্তু এরকম টুল কখনো দেখিনি। পৃথিবীতে যে কত রকমের জিনিস হয়। সুজয় শুধু বলল, এই হলো সুজয়ের এক বড় দোষ। থেকে থেকেই ছেলেটা গম্ভীর হয়ে যায়। এই দিব্যি ছিল, সবার সাথে ঠাট্টা ইয়ার্কি, আবার এই দেখা গেল খুব গম্ভীর। দুপুরে স্নান সেরে মন্দিরে গেলাম। সেখানে আজ জন্মাষ্টমী পূজা হচ্ছে। আমরা 4 বন্ধু এবং বাড়ির সব লোকই এখন মন্দিরে। রঞ্জনদা মুখটা গম্ভীর করে রেখেছে। সকাল থেকে বইগুলো ঘেঁটে সে কিছুই উদ্ধার করতে পারেনি। মন্দিরে একটা 2-2.5 ফুট উঁচু কৃষ্ণ মূর্তি আছে। এই মূর্তিটি এখানে আরাধ্য। মূর্তিটি সম্ভবত অষ্টধাতুর তৈরি। বেশ বড় সড়ো একটা পাথরের বেদির উপর বসানো। খুব সুন্দর কারুকার্য করা মূর্তিটাকে আজকে ফুল, মালা, চন্দন ইত্যাদিতে সাজানো হয়েছে। আমার পাশে সুজয় দাঁড়িয়ে একটু উসকুস করছিল। এবার ফিসফিস করে বলল, এই এই তোরা লক্ষ্য করেছিস, এই মূর্তিটার কিন্তু একটা বিশেষত্ব আছে। এই যে মূর্তির বাঁশিতে যে 6টি ছিদ্র আছে, সেগুলোর প্রথম 3টে এবং শেষ 3টে কিন্তু একই সরল রেখায় নেই। কিন্তু কিন্তু বাঁশিতে সব ছিদ্রই কিন্তু এক সরল রেখায় থাকে। রঞ্জন দাও ফিসফিস করে সুজয়কে বলল, তোর দেখার চোখ আছে বটে, ঠিক খেয়াল করেছিস? আমি বললাম, খেয়াল করবে না? ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আসলে সুজয় হলো বাঁশি অন্তপ্রাণ। খুব ছোটবেলা থেকে সে বাঁশি বাজানো শিখেছে। এখন তো দারুণ বাজায়। আমাদের আড্ডার মাঝে মাঝেই ও বাঁশি নিয়ে আসে। সেদিন আমরা মোহিত হয়ে ওর বাঁশি শুনি। ও কোনো একটা গান একবার শুনেই বাঁশিতে তুলে নিতে পারে। পুজো শেষ হলো একটি সমবেত সঙ্গীত দিয়ে। এরকমভাবে পূজা শেষ হতে আমি কোথাও দেখিনি। গানটা অনেকটা কীর্তনের মতো। পুরো ব্যাপারটা বেশ ভালো লাগলো। সুব্রতর জ্যাঠামশাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই গানটাও সীতাপতি রায়ের লেখা ও সুর দেওয়া। সীতাপতি রায় মানুষটা যে খুব প্রতিভাবান ছিলেন সন্দেহ নেই। সুব্রতর কাকা একটু রাশভারী লোক। গতকাল থেকে আমাদের সাথে সেভাবে কথা হয়নি। আজ বিকেলে আমরা যখন পুরো বাড়িটা আর একবার ঘুরে ঘুরে দেখছি, সেই সময় ওনার সাথে মুখোমুখি হয়ে গেলাম। উনি আমাদের দিকে তাকিয়ে একটু স্মিত হেসে বললেন, গুপ্তধনের ছড়ার অর্থ বার করা গেল? কথাটা শুনে বুঝতে পারলাম আমাদের সমস্ত কথা ইতিমধ্যেই জ্যাঠামশাই বাড়ির সবাইকে বলেছেন। রঞ্জনদা বলল, না, এখনো বার করা যায়নি, তবে আশা করছি বার করতে পারবো। উনি বললেন, তা বেশ, দেখো চেষ্টা করে যদি বার করতে পারো। এমনিতে তো আমাদের পরিবারের বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। গুপ্তধন পাওয়া গেলে আমরা 4 ভাই বোন একটু আর্থিক সচ্ছলতার মুখ দেখতে পাই, এই আর কি। আমি বললাম, আপনার বোন মানে সুব্রতর পিসি, তিনি আজকের পুজোতে আসেননি? সুব্রতর কাকা বললেন, রমলা প্রতি বছরই আসে, সঙ্গে ওর ছেলেও আসে, কিন্তু এবছর বাড়িতে যা শুরু হয়েছে ও আর ভয়ে আসেনি। রঞ্জনদা হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা, এই বাড়িতে আপনিও কি ভূত না, আমি ভূত দেখতে পাইনি। তবে ভূত যে দেখা গেছে সেটা ঠিক, কারণ শুধু বড়দা নয়, আরো অনেকেই ভূত দেখেছে। আমি বললাম, আচমকা বাড়িতে এরকম ভূতের উপদ্রব শুরু হওয়ার কারণ কি? আগে তো আপনারা কখনো এরকম সমস্যার মুখোমুখি হননি। না, এটা ঠিক ভূতের উপদ্রব বলে আমার মনে হয় না। মানে ভূত হয়তো আসছে, তবে সেটা উপদ্রব করবে বলে নয়। আগেই বাড়ির গুপ্তধন অন্যায়ভাবে খোঁজার চেষ্টা করা হয়নি। চেষ্টা করলে গুপ্তধনের সঙ্গে যে অভিশাপ দেওয়া আছে সেটা আগেই ফলে যেত। সুজয় বলল, তাহলে আপনার কি মনে হয়, এই ভূত পিশাচ যাই হোক না কেন, সেটা ওই গুপ্তধনের অভিশাপ, মানে ওই ছড়ার সাহায্য ছাড়া খোঁজাখুঁজি করার ফল? সুব্রতর কাকা বললেন,
আমার তো তাই মনে হয়। রঞ্জনদা বলল, গুপ্তধন এর মধ্যে কে খোঁজাখুঁজি করেছে? উনি আমাদের সবার মুখের দিকে একবার দেখে নিলেন, তারপর বললেন, যার পক্ষে খোঁজা সবচেয়ে সহজ। তোমরা তো সব কিছু দেখছো, দেখো, তোমরাই বুঝতে পারবে। এই বলি উনি আর দাঁড়ালেন না। আমরা অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করলাম। আমি বললাম, তাহলে কি ওনার বড়দা অর্থাৎ সুব্রতর জ্যাঠামশাইয়ের দিকে ইঙ্গিত করছেন? রঞ্জনদা বলল, আমার তো তাই মনে হয়, কারণ জ্যাঠামশাই রাতে ওই মন্দিরে একা থাকেন, তারপরে ভূতটাও উনিই শেষ দেখতে পান, সেজন্য হয়তো ওনার দিকেই ইঙ্গিত করা হয়েছে। ভূত কে কি দেখেছে এবং কি অবস্থায় দেখেছে সেটা আমাদের জানা খুব দরকার। রঞ্জনদা একটু ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে থেকে বলল, এটা তুই খুব বুদ্ধিমানের মতো কথা বলেছিস। হঠাৎ ভূতটা কেন আসছে তাহলে সেটা জানা যেতে পারে। সুজয় বলল, হঠাৎ ভূত আসছে বলতে? রঞ্জনদা বলল, হ্যাঁ, ভূতটা হঠাৎই আসছে। এর আগে ভূত এসছে বলে তো কেউ বলছে না, এখন হঠাৎ ভূত আসছে কেন? সে কি কাউকে মারতে চায়, নাকি সে গুপ্তধন রক্ষা করতে চায়? অর্থাৎ তুমি ভূতের উদ্দেশ্য জানতে চাও, তাই তো? হ্যাঁ, কিন্তু কিন্তু তোমার আসল উদ্দেশ্য তো ছিল গুপ্তধন খোঁজা। ভূত কেন আসছে সেটা জেনে তোমার কি হবে? রঞ্জনদা একটু বিরক্ত হয়ে বলল, আরে বাবা, একটা কোনো সূত্র ধরে এগোতে হবে তো নাকি? গুপ্তধন উদ্ধার করতে চাই বললেই তো আর করা যাবে না। এদিকে উদ্ধার করার জন্য যে ছড়াটা, সেটাও তো বেশ গোলমেলে। সুজয় বলল, বুঝলাম। আর কিছু না পেয়ে তুমি এখন ভূত বাবাজিকে ধরে টানাটানি করবে। ঠিক আছে, চলো সবাইকে জিজ্ঞেস করে দেখি যে কে কে ভূত দেখেছে এবং কি অবস্থায় দেখেছে। সুব্রতর কাকা যতটা রাজবাড়ি, ওর খুড়তুতো বোন ঠিক ততটাই মিষ্টি। ভালো নাম অলঙ্কৃতি এবং ডাকনাম রিমি। ভালো নামটা উচ্চারণ করতে গেলে দাঁত কখনো খুলে বেরিয়ে আসে। এত সুন্দর মেয়েটার এত শক্ত একটা নাম কেন কে জানে। আজ সন্ধেবেলা একা একা চারিদিক ঘুরতে ঘুরতে পায়ে পায়ে হাজির হয়েছি ওদের মন্দিরে। দুপুরে পুজো শেষ হওয়ার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন দেখছি দরজা হাট করে খোলা। একটু কৌতূহল হওয়াতে মন্দিরের ভেতরে ঢুকলাম। দেখলাম রিমি মন দিয়ে পুজোর বাসন গোছাচ্ছে। আমি যে মন্দিরে ঢুকেছি সে টের পাইনি। আমি বললাম, তোমার পুজোর কাজ করতে ভালো লাগে বুঝি? আচমকা আমার কথা শুনতে পেয়ে সে চমকে আমার দিকে তাকালো, তারপর একটু মিষ্টি হেসে বলল, ও আপনি? মন্দিরের ভেতরে একটা মাত্র প্রদীপ জ্বলছে, সম্ভবত লোডশেডিং চলছে। চারিদিকে অন্ধকার। প্রদীপের আলো এসে পড়েছে রিমির মুখে। সেই মায়াবী আলোয় রিমিকে যে কি মিষ্টি দেখতে লাগলো সে আর কি বলবো। সে আবার পেছন ঘুরে পুজোর বাসন গোছাতে গোছাতে বলল, ভালো লাগে, তবে এখন বাসন গোছাতে এসেছি মায়ের হুকুমে। না, তোমার সাথে আর কথা বলা যাবে না। রিমি ভারী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, সে কি, কেন? আমি তোমার দাদার বন্ধু, কিন্তু তুমি যদি আমার সাথে আপনি আপনি করে কথা বলো তাহলে তোমার সাথে কথা বলি কেমন করে? হ্যাঁ? আমার কথা শুনে রিমি হেসে ফেলল। দেখলাম তার একটি গজ দাঁত আছে। এই দাঁতের জন্য তার হাসিটা আরো 1000 গুণে সুন্দর হয়েছে। মুখ ঘুরিয়ে আবার কাজ করতে করতে সে বলল, ও এই কথা, বেশ, তোমাকে কথা বন্ধ করতে হবে না, আমি না হয় এবার থেকে তুমি করেই বলবো। আমি বললাম, তুমি তো এমএ পড়ো শুনলাম। হ্যাঁ, এটা ফাইনাল ইয়ার। ও আচ্ছা। তোমাদের গুপ্তধন খোঁজার বেলা কত দূরে গেল? আমি রিমির প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি ভূত দেখেছ? আমার প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে সে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, এখন সন্ধে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, এখন আবার এই সমস্ত কথা কেন? আমি ওর ভয় দেখে হেসে ফেললাম। বললাম, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, এখনো ভূতে ভয় পাও? রিমি এবার ভুরু কুচকে বলল, ইউনিভার্সিটিতে পড়ার সাথে ভূতের ভয় না পাওয়ার সম্পর্ক কি? না, মেয়েটা সত্যি খুব সুন্দরী। ভুরু দুটো সেকেন্ড ব্র্যাকেটের মতো
যখন কুচকোয় সত্যি সেটা দেখার মতো হয়। আমি বললাম, আচ্ছা বেশ, মানছি তোমার কথা, কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাছাড়া কথাটা তো মিথ্যে নয়, আমাদের বাড়িতে সত্যিই আছে, কেউ কেউ তো দেখেওছে। আমি বললাম, তার মানে তুমি দেখোনি? না। আচ্ছা, যারা দেখেছে তারা সবাই রাতেই দেখেছে? হ্যাঁ। তার মানে ভূত বাবাজি শুধু রাতেই আসেন, দিনে দেখা সাক্ষাৎ করাটা পছন্দ করেন না। আবার আবার ওই কথা বলছো? আচ্ছা বেশ বেশ, আর না হয় বলবো না। তাহলে তোমাদের কথা বলো। কি বলবো? তোমার বাবা খুব গুরু গম্ভীর মানুষ, তাই না? না, গুরু গম্ভীর ঠিক নয়, তবে একটু চুপচাপ থাকে, নেই যা। আজকে বিকেলে তোমার বাবার সাথে কথা হলো, ওনাকে তোমার থেকে ঠিক উল্টো প্রকৃতির মনে হলো। তার মানে আমি বড় বেশি কথা বলি? রে না 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 না, আমি সে কথা বলিনি। আমি বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। আমার এই অপ্রস্তুত ভাব দেখে রিমি খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, আসলে বাবা খুব মানসিক চাপের মধ্যে আছে। কেন? সঠিক জানি না, তবে যতদূর মনে হয় ব্যবসায় কিছু সমস্যা হয়েছে। আসলে খুব চাপা স্বভাবের তো, তাই কোনো কিছু সমস্যা হলে আমাকে কিছুই বলে না। মা হয়তো জানলেও জানতে পারে। এরপর আরও কিছুক্ষণ আমাদের মধ্যে কিছু এলোমেলো গল্প হলো। রিমি মন্দিরের বাসন গুছিয়ে অন্য কিছু টুকিটাকি কাজ করতে করতেই আমার সাথে গল্প করছিল। কাজ শেষ করে বলল, চলো এবার আমাদের যেতে হবে। ভাগ্যিস তুমি এসেছিলে, না হলে এই অন্ধকারের মধ্যে ভয়ে ভয়ে আমাকে কাজ করতে হতো। তোমার সাথে কথা বলতে বলতে দিব্যি আমার কাজগুলোও হয়ে গেল। বাড়িতে ফিরে এসে ঘরের দিকে যাচ্ছি, দেখি ছাদ থেকে সুজয় নেমে এলো। আমি বললাম, কিরে তুই ছাদে এই সময়? সুজয় বলল, দেখছিলাম আর কি। কি? কি कहब रे सखी आनंद ओर, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধাকর যত দুঃখ দিলা, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলা। আমি প্রথমটাই কিছু বুঝে উঠতে পারলাম না, হতভম্ব হয়ে তাকিয়ে থাকলাম। তারপর বুঝতে পেরে বললাম, আপনাকে আর পণ্ডিতি ফলাতে হবে না, যেখানে সেখানে বাঁশি বাজিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। আমার কথা শুনে সুজয় বলল, কেনাবাসী বায়ে বড়াই কালিনী নয় কুলে, কেনাবাসী বায়ে বড়াই এই গোট কোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শব্দে মো আউ লাইল রান্ধন। এই হুতুম প্যাচে এখানে কি সব শুরু করেছে, একে এখনই থামানো দরকার। এ ছাদ থেকে আমাকে নিশ্চয়ই রিমির সাথে গল্প করতে করতে মন্দির থেকে ফিরতে দেখেছে, কিন্তু এখন যদি সবাই ওর কথাগুলো শুনে ফেলে তাহলে হিতে বিপরীত হতে পারে। আমি ওকে ধরার জন্য এগোতে যেতেই সুজয় ঘরের দিকে দৌড়তে শুরু করলো। আমি ওর পেছনে পেছনে দৌড়ে যাচ্ছি। দরজার কাছে এসে সুজয়ের সাথে হঠাৎ হরেরামদার একেবারে মুখোমুখি সংঘর্ষ। হরেরামদা ঘর থেকে বেরোতেই যাচ্ছিল, সুজয়ের সাথে ধাক্কা লেগে বারান্দায় বসে পড়ল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর রঞ্জনদাকে জিজ্ঞাসা করলাম, কিছু বুঝতে পারলে কিভাবে সব সমস্যার সমাধান করা যাবে? রঞ্জনদা খাওয়া দাওয়ার পর একটু মৌরি মুখে দিয়েছিল, এখন চিবোতে চিবোতে বলল, খুব সমস্যা রে সঞ্জয়। যতটা সোজা আমরা ভেবেছিলাম ব্যাপারটা ঠিক ততটা সহজ নয়। সুজয় বলল, তুমি ঠিক কি ভাবছো বলো তো? রঞ্জনদা বলল, সমস্যাটার দুটো মুখ আছে, প্রথমত গুপ্তধন, দ্বিতীয়ত পিশাচ। আমার ধারণা দুটো সমস্যা একটা আরেকটার সাথে জড়িত। আমি বললাম, তার মানে তুমি বলতে চাইছো কেউ গুপ্তধন পেতে চাইছে কিন্তু ওই সংকেত সমাধান না করি, আর তার ফলেই পিশাচের আবির্ভাব হয়েছে। রঞ্জনদা বলল, তার থেকেও বড় কথা, আমার মনে কতগুলো প্রশ্ন উকি দিচ্ছে। সত্যি কি পিশাচ আসছে? যদি এসেই থাকে তাহলে গুপ্তধন খুঁজছে কে? কারণ কেউ স্বীকার করছে না নিজে মুখে যে সে গুপ্তধন খুঁজেছে। আবার যদি না এসে থাকে তাহলে সবাই ভয় পাচ্ছে কি দেখে? একটা জিনিস খেয়াল কর, এই বাড়ির কারোকে কিন্তু সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না।
আমি বললাম, কিরকম? রঞ্জনদা বলল, কাজের লোক দিয়ে শুরু করি। হরেরামদা মন্দিরের পাশে একলা একটা ঘরে থাকেন। তিনি প্রথম লোক যিনি পিশাচটাকে দেখেছিলেন। অর্থাৎ রাতের বেলা তার পক্ষে সবচাইতে সুবিধা হবে গুপ্তধন খোঁজার। আবার করবিদি রাতে এই বাড়িতে থাকেন না, অথচ পিশাচ রাতেই আসে। অর্থাৎ করবিদি যতক্ষণ এই বাড়িতে থাকেন ততক্ষণ পিশাচ আসে না। কেন? আমি বললাম, কাজের লোকেরা যদি গুপ্তধন নিতে চায় তাহলে তো তারা চুপচাপ চুরি করে নিতে পারে। শুধু শুধু পিশাচের ভয় দেখিয়ে লোক জানাবে কেন? গুড পয়েন্ট। সুজয় বলল, কিন্তু কাজের লোকেরা যদি ধাঁধার সমাধান না করেই গুপ্তধন পেতে চায় তবে তো পিশাচ আসবেই। রঞ্জনদা বলল, সেটাও হতে পারে। যাই হোক, এরপরে আসছেন জ্যাঠামশাই। হরেরামদার মতো উনিও রাতে একলা থাকেন। বাড়িতে দোতলায় ওনার নিজের ব্যবহারের জন্য একটা ঘরও রয়েছে। উনি দিনের বেলা সেই ঘরটাই ব্যবহার করেন, কিন্তু রাতে মন্দিরে থাকেন কেন? রাতে মন্দিরের থেকে বেরিয়ে এদিক ওদিক গুপ্তধন খুঁজলে কেউ টের পাবে না। বাড়ির প্রত্যেকেরই আর্থিক অবস্থা খারাপ। অর্থের প্রয়োজনে সুব্রতর বাবা মা, ওর কাকা কাকিমা যে কেউ গুপ্তধন খুঁজতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, কে খুঁজছেন? আমি বললাম, আজকে রিমির কাছ থেকে শুনতে পেয়েছি যে ওর বাবার ব্যবসায় সম্ভবত আর্থিক সমস্যা চলছে। তাহলে ভেবে দেখ, উনিও গুপ্তধন খুঁজতে পারেন আর্থিক সমস্যা সমাধানের একটা সহজ উপায়ের হিসেবে। কিন্তু কেউই নিজের মুখে স্বীকার করছেন না যে কে খুঁজছেন। স্বীকার করছেন না কেন? গুপ্তধন খুঁজে পেলে সবাইকে ভাগ দিতে হবে বলে? সুজয় বলল, আরও একটা প্রশ্ন আছে জানো তো। রঞ্জনদা বলল, কি প্রশ্ন? গুপ্তধনটা আছে কোথায়? পরদিন দুপুরবেলা রঞ্জনদা বলল, একটু আসছি। এই বলে বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম, কোথায় যাচ্ছ? বলল, দুদিন ধরে এখানে আছি, অথচ চারপাশটা ঘুরে দেখা হয়নি। একটু এদিক ওদিক ঘুরে আসি। আমি বললাম, একটু দাঁড়াও, আমিও যাব। দাঁড়াও, জুতোটা পরে আসি। জুতো পরে এসে দেখি রঞ্জনদা নেই। আশ্চর্য মানুষ। বললাম দাঁড়াতে, তাও চলে গেল। আমি হেঁটে হেঁটে রাস্তার দিকে গেলাম। না, কোথাও রঞ্জনদাকে দেখতে পেলাম না। ভাবলাম একা একাই ঘুরে আসি। এদিক ওদিক সোজা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এখানে আশেপাশে ঘুরে দেখার মতো কি আছে জানি না, কোন দিকে যাব তাও জানি না। উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম কাঁধে একটা ব্যাগ নিয়ে রিমি উল্টো দিক থেকে হেঁটে আসছে। আমাকে দেখতে পেয়ে হেসে বলল, আরে তুমি এদিকে কোথায় যাচ্ছ? কোথাও না, দুদিন ধরে তোমাদের বাড়িতেই বসে আছি। হাসি আর ভালো লাগছিল না বলে একটু বেরোলাম। ও আচ্ছা। তোমাদের এদিকে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর মতো কি কি জায়গা আছে গো? সেরকম কিছুই নেই, তবে কাছেই একটা ছোট নদী আছে। তার পার ধরে যে রাস্তাটা গেছে সেই জায়গাটা ভারী সুন্দর। তুমি ইচ্ছে করলে ওদিকে একবার যেতে পারো। কোন দিক দিয়ে যেতে হবে? রাস্তাটা তো সোজা যায়নি, তোমাকে কিভাবে বোঝাই বলো তো। আচ্ছা চলো, আমি যাচ্ছি তোমার সাথে। তুমি যাবে? কেন, তোমার অসুবিধা আছে? না না, অসুবিধা কি? আসলে তোমার মতো এত সুন্দরী কোনো মেয়ের সাথে এভাবে রাস্তায় কখনো হাঁটিনি, সেই জন্যই বলছিলাম আর কি। ও, তো তুমি যাদের সাথে হেঁটেছো তারা খুব কুৎসিত বুঝি? মানে আমি না, আমি কারোর সাথেই কখনো হাঁটিনি অ্যাকচুয়ালি। আমার অপ্রস্তুত অবস্থা দেখে এবার রিমি আবার খিলখিল করে হেসে উঠল। বলল, চলো চলো, তোমাকে আর থতমতো খেতে হবে না। আমরা কিছুক্ষণের মধ্যেই একটা নদীর পাড়ে এসে পৌঁছলাম। নদীটা খুবই ছোট, তাতে জলও খুব কম। আমি দেখে বললাম, বাহ, কি সুন্দর নদীটা, কত ছোট নদী। এখন তো তাও বর্ষাকালের শেষ বলে কিছুটা জল নদীতে আছে। শীতকালে কখনো এলে দেখতে পাবে এই নদী একেবারে শুকিয়ে গেছে। আমরা কিছু দূর হেঁটে একটা জায়গায় এসে বসলাম। রিমি বলল, আচ্ছা, কালকে তোমরা দুজন ওরকম সন্ধেবেলা দৌড়াদৌড়ি করছিলে কেন? সে কথা তোমাকে বলা যাবে না। কেন? কারণ বিষয়টা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ। তাহলে তো তোমাকে বলতেই হবে। কি ব্যাপার বলো। আসলে সন্ধেবেলা যখন তোমার সাথে আমি মন্দিরে থেকে ফিরছিলাম তখন সুজয় আমাদের দেখতে পায়। ও এমনিতে খুব গম্ভীর হলে কি হবে, আসলে খুব ফাজিল। কেন?
কি করেছে সুজয়দা? এরপর সুজয় আমাকে কি বলেছে না বলেছে সবটাই আমি রিমিকে বললাম। সবটা শুনে রিমি মুখ লাল করে বসে রইল। আচ্ছা, তুমি তো সেদিন রাতে ভূতের ভয়ে কিছু বলতে চাইলে না। এখন তো দিনের বেলা, দূরে দূরে কিছু লোকজনও দেখা যাচ্ছে। এখন এখানে তো ভূতের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমাকে বলতে পারো, তোমার কি কিছু সন্দেহ হয়? রিমি একটু চুপ করে থেকে বলল, কি বলি বলো তো, আসলে পুরো ব্যাপারটা না আমার কাছেও একটা ধাঁধার মতো। তোমরা সমস্যা সমাধানের চেষ্টা করছো জানি, কিন্তু কতটা সফল হতে পারবে আমার খুব সন্দেহ আছে। কেন এরকম ভাবছো কেন? রিমি বলল, দেখো, এতদিন ধরে যে প্রবাদটা চলে আসছে সেটা মিথ্যে বলে তো মানতে আমার মন চায় না। এখন এটা যদি সত্যি হয়, তাহলে আমাদের বাড়িতে রাতে যাকে দেখা যাচ্ছে সে রাতে হানা দেওয়ার পিছনে কোনো না কোনো মানুষের হাত থাকবে। কেউ তো গুপ্তধন খুঁজছে, আর তার জন্যই পিশাচের আবির্ভাব হয়েছে সেই গুপ্তধনকে রক্ষা করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কে গুপ্তধন খুঁজছে, আর এই পিশাচের হাত থেকে রক্ষা পাওয়া যাবে কি করে? আমি বললাম, তোমাদের বাড়িতে প্রথম হরে রামদা পিশাচ দেখেছেন এবং শেষ দেখেছেন তোমার জ্যাঠামশাই। তোমার জ্যাঠামশাই পিশাচ দেখেছেন আমরা তোমাদের বাড়িতে আসার আগের দিন, কিন্তু পিশাচ আজ পর্যন্ত কাউকে আক্রমণ করেছে বা কারোর কোনো ক্ষতি করেছে কি? না, পিশাচ অনেককে দেখা দিয়েছে সত্যি, কিন্তু সে কারোর কোনো ক্ষতি করেনি। পিশাচ কিভাবে যেতে পারে বা পিশাচের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেটা নিশ্চয়ই তোমার জ্যাঠামশাই জানবেন, কারণ তিনি তোমাদের বাড়িতে সবচাইতে বয়োজ্যেষ্ঠ। জ্যাঠামশাই জানতে পারে, তবে আমাদের বাড়িতে বয়সে সবচেয়ে বড় আমার জ্যাঠামশাই নন। তাহলে কে? সুনীল জেঠু। সুনীল জেঠু? তিনি কে? তিনি আমাদের বাড়ির কাজের লোক, তবে আমরা সবাই ওনাকে আমাদের বাড়ির একজন সদস্য হিসেবেই মানি। উনি আমার জ্যাঠামশাইয়ের থেকেও বয়সে বড়। আমার বাবা যখন ছোট ছিল তখন থেকে উনি আমাদের বাড়িতে আছেন, ফলে এখন উনি আমাদের বাড়িরই একজন হয়ে গেছেন। কিন্তু আমি তো ওনাকে দেখিনি। কি করে দেখবে? প্রায় দিন 15-20 হলো উনি আমাদের বাড়িতে নেই, ছুটি নিয়ে নিজের বাড়িতে গেছেন। তাই নাকি? তাহলে তো উনি এইসব কাণ্ডের পেছনে থাকতে পারেন। সুনীল জেঠু? দূর, না না, কি বলছো? আচ্ছা, আমি একটা কথা বলি, কিছু মনে করো না। কি কথা? তোমার বাবা জ্যাঠারা করতে পারেন না? দেখো, আমাদের বাড়িতে আর্থিক অনটন আছে, সেটা তো বুঝতেই পারছো। আমাদের পূর্বপুরুষ কখনো জমিদার ছিল না, কিন্তু জমিদারি ঠাট বাড়ছিল 16 আনা। তা বজায় রাখার আপ্রাণ চেষ্টা চলছে। এই যে মন্দির, জন্মাষ্টমী পূজা, এটার তো একটা খরচ আছে। বাড়িটা একদিক দিয়ে ভেঙে পড়ছে, সেটাকে সারানো হচ্ছে না। বাবা জেঠুরা বলছেন সে সারাতে গেলে হয়তো পিশাচের উপদ্রব হতে পারে। যেহেতু আমাদের পূর্বপুরুষ সীতাপতি রায় সেরকমই একটা বন্দোবস্ত করে গেছিলেন, কিন্তু এটা যে একটা অজুহাত তা তো বোঝাই যায়। আসল কারণ হলো অভাব। অত বড় বাড়ি সারাতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন সেটা আমাদের নেই। ফলে আমাদের বাড়ির কেউ গুপ্তধন খোঁজার কখনো কোনো চেষ্টা করেছেন কি না তা আমার জানা নেই। আমার দিক থেকে বলতে পারি আমি কখনো চেষ্টা করিনি। আমি হেসে বললাম, তোমার দ্বারা হবে না। কেন? গুপ্তধন খোঁজার চেষ্টা করতে গেলে অন্তত দুটো জিনিস দরকার, যার একটাও তোমার মধ্যে নেই। কি জিনিস? হয় শক্তি, না হয় বুদ্ধি। কি আমার শক্তি নেই? জানো, আমি ক্যারাটে জানি। সঙ্গে সঙ্গে আমি ছদ্ম ভয়ে একটু সরে বসে বললাম, তাই নাকি? ওরে বাবা, না না, আমি আমার কথা উইথড্র করছি। তোমার শক্তি এবং বুদ্ধি দুই আছে। আমার কথা শুনে রিমি আবার খিলখিল করে হেসে ফেলল। কিন্তু ওর শক্তি ও বুদ্ধি যে আছে এবং সাহস যে অন্তত পক্ষে আমার থেকে বেশি আছে তার প্রমাণ আর কিছুক্ষণ পরেই পেয়ে গেলাম। আমাদের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। বাড়ির গেট দিয়ে ঢুকে আমরা দুজনেই দাঁড়িয়ে পড়লাম। সামনের বাগানের অন্ধকারে অন্তত 1.5 মানুষ লম্বা মানুষের মতো একটা প্রাণী, পিশাচ। এক একটা হাত পা মানুষের হাত পা নয়, যেন গরিলার হাত পা।
গরিলার কথা মনে পড়ল এই কারণে, প্রাণীটিকে অন্ততপক্ষে হাত 10 দূর থেকে দেখলে ও তার সারা শরীরে যে বিরাট বড় বড় লোমে ভর্তি তা বুঝতে পারছিলাম। চারিদিক অন্ধকার হয়ে গেলেও বাড়ির আলো কিছুটা উঠোনে এসে পড়েছে, কিন্তু এতটা দূরে আলোকিত করার জন্য যথেষ্ট নয় সেটা। ফলে অত্যন্ত কম আলোয় আমরা দেখতে পেলাম মুখটা গোল, একটা থালার মতো বড় এবং থ্যাবরা, দুটো চোখ যেন আগুনের মতো জ্বলছে, মুখ থেকে বেরিয়ে এসেছে বড় বড় দাঁত। পিশাচ গরিলার মতোই সামনের দিকে কিছুটা কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে আমি সঙ্গে সঙ্গেই জ্ঞান হারালাম। পরে শুনেছিলাম রিমি ছুটে গিয়েছিল পিশাচটার দিকে। পিশাচটা গাছের ডালের মতো একটা কিছু দিয়ে জোরে বাড়ি মেরেছিল রিমির কপালে। কপাল ফেটে দরদর করে রক্ত পড়া শুরু হয়। রিমি সেখানেই মাটিতে বসে পড়ে। এই সুযোগে পিশাচ অদৃশ্য হয়ে যায়। এরপর রিমি আমাকে কোনো রকমে টানতে টানতে নিয়ে আসে বাড়িতে। বাড়ির সবার মুখ থমথম করছে। আমাকে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফেরে। রিমিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কপালে একটা সেলাই পড়েছে। তবে রিমি এবং আমার বড় কোনো ক্ষতি হয়নি, আমরা দুজনেই সুস্থ আছি। আজ রাতে খাবার সময় রঞ্জনদা একটা কাণ্ড করে বসল। হঠাৎ একটু চেঁচিয়ে বলল, গুপ্তধনের রহস্য সমাধান করা গেছে। আগামীকাল সকালেই আশা করছি আপনারা গুপ্তধন পেয়ে যাবেন। ঘরের মধ্যে তখন বোধহয় একটা পিন পড়লেও শোনা যাবে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রঞ্জনদার দিকে। আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, রহস্য সমাধান করা হয়ে গেল? করলি কখন? আমাদের জানাওনি তো। রঞ্জনদা দেখলাম আর কিছু না বলে মুচকি হেসে খেতে শুরু করে দিল। অনেকেই অনেক রকমভাবে রঞ্জনদাকে প্রশ্ন করতে লাগলো। রঞ্জনদা সবাইকে জানালো যে আগামীকাল সকালে সবার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এরপর সেদিন রাতে অনেক চেষ্টা করেও রঞ্জনদার থেকে একটাও কথা বার করতে পারলাম না। রাত তখন কটা হবে জানি না। পাঁজরে এক মোক্ষম খোঁচা খেয়ে ঘুমটা ভেঙে গেল। শুনি সুজয় ফিসফিস করে বলছে, এই ওটা ওটা কি? আমি বললাম, কোনটা? ওই যে জানলার দিকে দেখ। আজকে বৃষ্টি হয়নি। ভাদ্র মাসের ভ্যাপসা গরমে আমরা পায়ের দিকের জানালাটা খুলে শুয়েছিলাম। এখন ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, বাইরে হালকা আলো আছে। সে আলোয় দেখতে পাচ্ছি একটা বড় হাড়ির মতো মুখ জানালা দিয়ে আমাদের দিকে চেয়ে আছে। মুখ থেকে সাদা সাদা বড় বড় দাঁত বেরিয়েছে। অন্ধকারে চোখ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু মূর্তিটাকে দেখলেই মনে হচ্ছে যেন হিংস্র চোখে আমাদের দিকেই তাকিয়ে আছে। দেখে আমার গলা শুকিয়ে গেল। কোনো মতে বললাম, ওই তো সন্ধেবেলায় দেখা ওই মূর্তিটা, পিশাচ। সুজয় ততক্ষণে বিড়বিড় করে রাম নাম জপ করতে শুরু করে দিয়েছি। আমিও ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ভূত দেখতে এসে এবার ভূতের পাল্লায় প্রাণটা যাবে নাকি? হঠাৎ একটা ঠাস করে আওয়াজ, আর সাথে আউ করে একটা শব্দ করে এবং দুটো পায়ের ছুটে যাওয়ার আওয়াজ। চোখ মেলে তাকিয়ে দেখি সেই মূর্তিটা আর ওখানে নেই। আমরা ধাতস্থ হয়ে ওঠার আগেই ঘরের লাইট জ্বলে উঠল। তাকিয়ে দেখি রঞ্জনদা সুইচবোর্ডের কাছে দাঁড়িয়ে এবং বেশ হাঁপাচ্ছে। সুব্রত আজকে এই ঘরেই শুয়েছে। সে তখনও ঘুমোচ্ছিল। আলো জ্বালানোয় তার ঘুম ভেঙে গেছে। সে উঠে বসে বলল, আরে কি হয়েছে? আমি কোনো ক্রমে বললাম, ভূত ভূত। রঞ্জনদা মুচকি হেসে বলল, এখন শুয়ে পড়, তোর ভূত আজকে রাত্রে আর আসবে না। সুজয় বলল, কেন ভূত আজকে রাতে আর আসবে না সেটাও খবরের কাগজে দিয়েছে নাকি? গত 3 মাসের খবরের কাগজ সুব্রতদের একটা ঘরে রাখা ছিল। আজ সকালের পর থেকে কেন জানি না রঞ্জনদা সেই সমস্ত কাগজ নিয়ে পড়েছিল।
বেশ কয়েক ঘন্টা ওই খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। আমরা অনেক জিজ্ঞাসা করেও কোনো উত্তর পাইনি। তারপরে দুপুরবেলা আমাকে না নিয়ে কোথায় চলে গেল। রঞ্জনদা সুজয়ের দিকে তাকিয়ে একটু ব্যঙ্গ করে বলল, খবরের কাগজেই তো দিয়েছে রে হতভাগা, এখন শুয়ে পড়, কোনো ভয় নেই। ভূত তার চাঁদ মুখখানা আজ রাতে আর তোকে দেখাতে আসবে না। এরপর আবার সবাই শুয়ে পড়লাম। ভয়ে ভয়ে কতক্ষণ জেগেছিলাম জানি না, পরে আবার একসময় ঠিক ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙল সুজয়ের ডাকে। উঠে হাত মুখ ধুয়ে সকালের চাটা সবে খাচ্ছি, এমন সময় বাড়ির সামনে একটি গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলেন খাকি ইউনিফর্ম পরা কয়েকজন মানুষ। পুলিশ বাড়িতে আসতে দেখে বাড়ির সবাই ঘর থেকে বেরিয়ে উঠোনে এসে দাঁড়িয়েছেন। পুলিশ বাড়ির ভেতরে ঢুকে আমাদের দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে একজন বললেন, নমস্কার, আমি লোকাল থানার সাব ইন্সপেক্টর। আমার সাথে কিছু লোকাল থানার কনস্টেবলরাও এসেছেন। গতকাল আপনাদের বাড়ি থেকে আমাকে ফোন করা হয়েছিল, কি বিষয় একটু জানতে পারি? জ্যাঠামশাই বললেন, আপনাদের কে ফোন করেছিল? রঞ্জনদা এবার বলে উঠল, জ্যাঠামশাই, আমি ফোন করেছিলাম। সুব্রতর বাবা বললেন, কিন্তু কেন? রঞ্জনদা বলল, কারণ আছে। এই বলি রঞ্জনদা হরে রামদার হাতটা ধরে বলল, সবাই আমার সঙ্গে আসুন। এই বলে সে মন্দিরের দিকে যেতে লাগলো। আমরাও সবাই রঞ্জনদা এবং হরে রামদাকে অনুসরণ করে মন্দিরের ভেতরে এসে উপস্থিত হলাম। হরে রামদাকে মন্দিরের ভেতরে ঠিক মাঝখানে দাঁড় করানো হয়েছে। আমরা চারদিক দিয়ে ঘিরে রয়েছি। রঞ্জনদার সামনে পায়চারি করতে করতে বলল, আপনার নাম তো হরেরাম নয়, তাই না? হরে রামদা অবাক হয়ে গিয়ে বলল, মানে? রঞ্জনদা পকেট থেকে একটা পুরনো খবরের কাগজ বার করে বলল, প্রায় মাস তিনেক আগে পালিয়ে গিয়েছিল একজন কুখ্যাত অপরাধী, নাম রোহিত। খবরের কাগজে সে সময় তার ছবিও দেওয়া হয়েছিল। আপনার নাম তো আসলে রোহিত, তাই না? পুলিশ অনেক দিন ধরে আপনাকে খুঁজছে, আর আপনি এখানে গুপ্তধনের আশায় লুকিয়ে বসে আছেন। সুব্রতর মা বললেন, কি সর্বনাশ! জ্যাঠামশাই রঞ্জনদাকে জিজ্ঞাসা করলেন, তুমি এত কথা জানলে কি করে? রঞ্জনদা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আচ্ছা, উনি আপনাদের বাড়িতে নতুন কাজ করছেন, তাই না? এটা আমি কিন্তু কারো কাছ থেকে শুনিনি। জ্যাঠামশাই বললেন, তাহলে জানলে কি করে? রঞ্জনদা বলল, আমরা যেদিন প্রথম আসি সেদিন সন্ধেবেলা উনি যখন আপনাকে চা দেন তখন আপনি বলেছিলেন আপনার চায়ে চিনি দেওয়া আছে, অথচ আপনি চিনি ছাড়া চা খান। পুরনো কাজের মানুষ হলে এই ভুলটা নিশ্চয়ই করতো না। করবিদি এই বাড়িতে সব কাজ করেন, রাতের বেলা তিনি বাড়ি যান, অথচ সেদিন তিনি তাড়াতাড়ি চলে গিয়েছিলেন বলে হরেরামদাকে চা বানাতে হয়। ভিড়ের মধ্যে করবিদি ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, সেদিন আমি তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আগের দিন রাতে আমার স্বামীর উপর হামলা হয়েছিল। রঞ্জনদা বলল, সে কথায় পরে আসছি। তারপর জ্যাঠামশাইয়ের দিকে ঘুরে বলল, আপনারা আমাকে সব কথাই বলেছেন, কিন্তু সম্ভবত ভুলবশত কিছু কথা বাদ থেকে গিয়েছিল। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো, আপনাদের বাড়িতে অনেক দিন ধরে যিনি কাজ করছেন তিনি হরেরামদা নন, সুনীল জেঠু। এই কথাটা সুব্রতও আমাকে বলেন। আমি এই কথাটা জানতে পারি করবিদির থেকে। করবিদির কাছ থেকেই আমি সুনীল জেঠুর বাড়ির ফোন নাম্বার পাই। গতকাল আমি গিয়েছিলাম ওনার বাড়িতে। ওনার 8 বছরের নাতনিকে অপহরণ করা হয়েছে। ঠিকই বলছি, আমি সুনীল জেঠুর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে শুনে এসেছি। সেদিন সন্ধ্যাবেলা জ্যাঠামশার চায়ে চিনি দেওয়া, সুজয়ের সাথে আচমকা ধাক্কা লেগে এমন শব্দ বেরিয়ে যাওয়া যা এই অঞ্চলের মানুষ ব্যবহার করেন না, সব মিলিয়ে একটা খটকা ছিলই। হরেরামদাকে প্রথম দেখেই আমার মনে হচ্ছিল আমি আগে ওকে যেন কোথাও দেখেছি। কোথায় দেখেছি প্রথমে ঠিক মনে করতে পারছিলাম না। তারপর মনে হয় কিছুদিন আগেই খবরের কাগজে দেখে থাকতে পারি। খড়ের গাদায় সূচ খোঁজার মতন আপনাদের বাড়িতে গত কয়েক মাসের খবরের কাগজ নিয়ে গতকাল খুঁজতে বসি। আমার এই অনুসন্ধান সফল হয়। আমি যা ভাবছিলাম ঠিক তাই। হরেরামদার ছবি আমি খবরের কাগজেই দেখেছিলাম। গতকাল খবরের কাগজের এই ছবিটা দেখে আমার সমস্ত সংশয় দূর হয়ে যায়।
খবরের কাগজের তথ্য অনুযায়ী উনি ছদ্মবেশ ধরতেও খুব পটু। তারপরেই আমি গতকাল ওনার ঘরে লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম। ঘরের এক কোনায় ছোট্ট একটা পুটলিতে ওনার কিছু সাজ সরঞ্জামও পেয়েছি। সেগুলো তো রাতে ভূত সাধতে কাজে লাগতো, তাই না? শেষে প্রশ্নটা হরেরামদাকে উদ্দেশ্য করে করা। উনি মুখ নিচু করে বসে আছেন। রঞ্জনদা বলে চলল, কাল রাতে আমাদের ঘরের জানলায় ভূতের দেখা পাওয়া গিয়েছিল। বলতে গেলে আমি ভূতের জন্য ফাঁদ পেতেছিলাম, আর ভূত সেই ফাঁদে পাও দিয়েছিল। সুব্রতর বাবা বললেন, ফাঁদ পেতেছিলে কিরকম? রঞ্জনদা বলল, আমি গতকাল রাতেই বলেছিলাম যে আজ সকালে গুপ্তধন খুঁজে দেব, তাই ভূত আমাকে শেষ পারের মতো ভয় দেখাতে এসেছিল। কিন্তু সে বুঝতে পারেনি আমি তৈরিই ছিলাম। ছোট্ট একটা বাঁশের লাঠি তার পায়ে মোক্ষম আঘাত করেছে। কি হরেরামদা, থুড়ি থুড়ি থুড়ি, রোহিত বাবু, তাই তো সকাল থেকে আপনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, তাই না? রোহিত উত্তর দিল, আমি এখানে এসে গুপ্তধন খুঁজেছি ঠিকই, কিন্তু কোনো অন্যায় তো করিনি। গুপ্তধন খোঁজা তো অন্যায় নয়। আমি তো আর গুপ্তধন নিয়ে পালিয়ে যাইনি। রঞ্জনদা বলল, আপনি গুপ্তধন নিয়ে পালিয়ে যাননি ঠিকই, কিন্তু বাড়ির মালিকের অনুমতি নিয়ে খুঁজেছেন কি? করবিদির স্বামীর উপর হামলা করে পা ভেঙেছেন এবং সুনীল জেঠুর নাতনিকে অপহরণ করেছেন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। রোহিত গর্জন করে উঠল। রঞ্জনদা বলল, মিথ্যে কথা? তাহলে আপনি বলুন তো, এই বাড়িতে যে গুপ্তধন আছে তা আপনি জানলেন কি করে? রোহিত বলল, এই অঞ্চলে সবাই জানে যে এই বাড়িতে গুপ্তধন আছে। রঞ্জনদা বলল, হ্যাঁ, এই অঞ্চলের সবাই জানে, কিন্তু আপনি তো এই অঞ্চলের মানুষ নন, তাহলে আপনি কি করে জানলেন? আমি সাধারণ মানুষের মুখেই শুনেছি। রঞ্জনদা বলল, সাধারণ মানুষের মুখে শুনেছেন? তাই সাধারণ মানুষটা কে? মানে আপনি কি বলতে চাইছেন? রঞ্জনদা বলল, কিছুদিন আগে একটা কারণে সুনীল জেঠুর ছেলেকে জেলে যেতে হয়েছিল। সেখানে সুনীল জেঠুর ছেলের সাথে আপনার পরিচয় হয়। আপনি তার কাছে গুপ্তধনের গল্প শুনেছিলেন। বেশ কিছুদিন ধরেই আপনি প্ল্যান করছিলেন গুপ্তধনটা হাতাবার। তারপর কিছুদিন আগে আপনি সুনীল জেঠুর নাতনিকে অপহরণ করেন। পরদিন সকালবেলা বাজারে যাওয়ার পথে আপনি সুনীল জেঠুর মুখোমুখি হন। তাকে বলেন যে তাকে তক্ষুনি সেই বাড়ির কাজ ছেড়ে দিতে হবে এবং আপনাকে তার জায়গায় বহাল করে যেতে হবে। একমাত্র আপনার কথা শুনলে তবেই আপনি সুনীল জেঠুর নাতনিকে ফেরত দেবেন। রোহিত বলল, মিথ্যে কথা, এইগুলো সব মিথ্যে কথা। সুব্রতর বাবা বললেন, হ্যাঁ, সেদিন তো সুনীলদা বাজারে যাচ্ছিলেন, বাজার না করেই ফিরে আসেন। শুকনো মুখে বলেন যে বাড়িতে তার ছেলে খুব অসুস্থ, তাই বাড়ি থেকে লোক এসেছে তাকে খবর দেওয়ার জন্য। তিনি এই হরেরাম মানে রোহিতকে দেখিয়ে বলেছিলেন যে ইনি উনার গ্রামের মানুষ। যতদিন না সুনীলদা ফিরে আসেন ততদিন পর্যন্ত রোহিত আমাদের বাড়িতে কাজ করবে। জ্যাঠামশাই বললেন, আমরা তো সরল বিশ্বাসে ওকে কাজে রেখেছিলাম, এর পিছনে যে এত গল্প আছে তা তো বুঝিনি। সুব্রত বলল, তোমরা সুনীল জেঠুর বাড়িতে ফোন করনি? ছেলে অসুস্থ বলে গেছে, ফোন করে অন্তত একটা খবর নেওয়া তো উচিত ছিল। খবরটা নিলে জানতে পারতে। জ্যাঠামশাই বললেন, আরে ফোন তো করেছিলাম, তখন তো ওরা এই অপহরণের কথা বলেনি। তখন বলেছিল যে সুনীলদার ছেলে মানে সাগর অসুস্থ। রঞ্জনদা বলল, অপহরণের কথা বলবে কি করে? এই রোহিতবাবু তো শাসিয়ে রেখেছিলেন যে অপহরণের খবর যদি বাইরে কোথাও বলে দেওয়া হয় তাহলে সুনীল জেঠুর নাতনিকে আর পাওয়া যাবে না। রোহিত আবার চিৎকার করে উঠল, মিথ্যে কথা। পুলিশ অফিসার বললেন, শুনুন, বাচ্চাটাকে পাওয়া গেছে। গতকাল গভীর রাতে পুলিশের একটি দল বাচ্চাটিকে একটি বাড়ি থেকে উদ্ধার করেছে। বাচ্চার চিৎকার শুনে ওই বাড়ির পাশের লোকজন পুলিশে ফোন করে। বাচ্চাটাকে উদ্ধার করার সাথে সাথে আমরা দুজনকে গ্রেফতার করছি। সুতরাং আপনার পালানোর কোনো রাস্তা নেই রোহিতবাবু। জ্যাঠামশাই জিজ্ঞাসা করলেন, কিন্তু গুপ্তধন চুরি করার জন্য ওইটুকু বাচ্চাকে অপহরণ করলেন কেন? আবার করবীর স্বামীকে মারধর করলেন কেন? রঞ্জনদা বলল, গুপ্তধন খোঁজার জন্য এই বাড়িতে ঢোকার খুব প্রয়োজন ছিল। সুনীল জেঠুকে বাড়ি থেকে সরাতে হবে এবং সেই জায়গায় এই বাড়ির কাজের লোক হিসেবে এসে ঢুকবে রোহিত। আমার ধারণা সুনীল জেঠুকে ভয় দেখিয়ে বাড়ি পাঠানোর জন্য ওইটুকুনি বাচ্চাকে অপহরণ করা হয়েছে।
হরিরামদা ওরফে রোহিত কোনো উত্তর দিল না। রঞ্জনদা বলতে লাগলো, করবিদির স্বামীকে মারধর করার একটাই কারণ, করবিদির স্বামী যদি অসুস্থ হয়ে বাড়িতে থাকেন তাহলে করবিদি সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে যাবেন। তাহলে ওনার পক্ষে সন্ধ্যার অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে সুযোগ মতো গুপ্তধন খোঁজার সুবিধে হবে। এই জন্যই সেদিন সন্ধ্যার অন্ধকারে সঞ্জয় এবং রিমি পিশাচ দেখেছিল। আমি বললাম, কিন্তু পিশাচটা তো বেশ লম্বা ছিল। পুলিশ অফিসার বললেন, এরা বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহার করে এবং কলা কৌশলও জানে। যেমন কি অনেক সময় রণপায়ের মতো এক ধরনের জিনিস ব্যবহার করে নিজেদের লম্বা দেখানোর জন্য। আমি বললাম, রনপা ব্যবহার করলে সেই লাঠিটাকে তো হাত দিয়ে ধরে থাকতে হতো, কিন্তু পিশাচটা তো সেরকম কিছু ধরে ছিল না। রঞ্জনদা বলল, তুই যে হাত দিয়ে ধরে থাকার কথা বলছিস সেটা ব্যালেন্স রাখার জন্য, কিন্তু আমি বাগানে 2-3টে কাঠের তৈরি টুলের মতো জিনিস পেয়েছি, যেগুলো পায়ে পড়ে হাঁটলে একটা মানুষকে অনেক উঁচু দেখায়। আবার জিনিসটা পায়ের সাথে বাঁধাও থাকে, ফলে ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার ভয়ও থাকে না। সুজয় আমাকে বলল, আরে আমরাও তো দেখেছি এটা, বাগানে তুই তো আমাকে ডেকে দেখালি সেদিন। আমি বললাম, আমি তো ভেবেছিলাম এগুলো গাছ থেকে ফল পাড়তে কাজে লাগে, কিন্তু গুপ্তধনের কি হলো? সেটা কি লোকটাই পেয়ে গেছে? রঞ্জনদা আবার বলতে শুরু করলো, আমার প্রথম থেকেই ধারণা হয়েছিল এই ভূতের উপদ্রব এবং গুপ্তধন এগুলো একটা আরেকটার সাথে জড়িত। ছড়াটা নিয়ে ভাবতে ভাবতে বুঝলাম গুপ্তধন এই মন্দিরেই আছে। এই মন্দিরটাও সীতাপতি রায়ের তৈরি। আর যেহেতু জ্যাঠামশাই প্রতিদিন রাতে এই মন্দিরেই থাকেন, তাই মন্দিরটা কখনোই ফাঁকা পাওয়া যায় না। ভূতের আবির্ভাব হয়েছে শুধুমাত্র জ্যাঠামশাইকে ভয় দেখানোর জন্য। যদি তিনি ভয় পেয়ে একা মন্দিরে শুতে না চান, তাহলে তো সারা রাতের জন্য মন্দিরটা ফাঁকা পাওয়া যাবে, আর তাহলেই গুপ্তধনটা নিয়ে চম্পট দেওয়ার সুযোগও থাকবে। রোহিতবাবু ঠিকই ধারণা করেছিলেন যে গুপ্তধন যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা এই মন্দিরেই। সম্ভবত উনি সংকেতটা কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন। কিন্তু দুঃখিত রোহিতবাবু, আপনি সেই সুযোগটা আর পেলেন না। সুব্রতর কাকা বলে উঠলেন, গুপ্তধন এই মন্দিরেই আছে? রঞ্জনদা বলল, আপনারা ছড়াটা একবার মনে করুন। বঙ্কিমে প্রিয় বললে সবাই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই ভাববে। আমরাও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু না, এখানে বঙ্কিম বলতে বাঁকা বোঝানো হয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, এই মন্দিরের বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ যে স্টাইলে দাঁড়িয়ে আছেন তাকে বলা হয় ত্রিভঙ্গ মুরারি। বঙ্কিম বলতে এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। তাহলে বঙ্কিম শব্দটা তো বোঝা গেল, কিন্তু বঙ্কিমের প্রিয়, শ্রীকৃষ্ণের প্রিয় কোন জিনিসটা? এখানে তো যা যা দেখা যাচ্ছে তাতে শুধুমাত্র শ্রীকৃষ্ণের হাতে একটা বাঁশি। কালকে সুজয় একটা কথা বলায় আমার চিন্তা ভাবনাটা এই বিগ্রহের দিকে ঘুরে যায়। কালকে পুজোর সময়ও বলেছিল কৃষ্ণের বাঁশির যে ছিদ্রগুলিতে আঙুল দিয়ে বাজাতে হয় সেগুলি একটি সরল রেখায় নেই। সাধারণত এমনটা তো হওয়ার কথা নয়। তখন থেকেই আমি এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি। রঞ্জনদা হঠাৎ গিয়ে মূর্তির হাত থেকে বাঁশিটা তুলে নিল। ঘরে তখন অদ্ভুত নিস্তব্ধতা। রঞ্জনদা বলল, তারপরে বলা হয়েছে পঞ্চ পাঁকেতীয়, অর্থাৎ 5 বার পাঁক দিতে বলা হয়েছে। এই বলি রঞ্জনদা বাঁশির 2 দিক 2 হাতে ধরে মোচড়াতে শুরু করল। আমরা অবাক হয়ে দেখলাম বাঁশিটা ঠিক মাঝখান বরাবর দুটো আলাদা আলাদা দিকে ঘুরছে। 5 বার প্যাঁচ দেওয়ার পর দেখা গেল বাঁশিটার মধ্যে যে কয়টা ছিদ্র ছিল সব এক সরল লেখায় চলে এসেছে। রঞ্জনদা বলল, দেখুন, এবার বাঁশিটা আর অন্য সাধারণ বাঁশিগুলোর মতো দেখাচ্ছে। এবার বাকি লাইনগুলোর কথা ভাবুন। পাঁচিলের সঠিক সুর, সঠিক মানে কিসের সুর? তারপরে হঠাৎ সুজয়ের দিকে ঘুরে রঞ্জনদা বলল, দেখি এবার তোর শিল্প জ্ঞান কতখানি হয়েছে। তুই তো বলেছিলি যে কোনো সুর একবার শুনেই নাকি তুই বাঁশিতে তুলতে পারিস, তো দেখি এবার কেমন পারিস। সুজয়কে বাঁশিটা দিয়ে রঞ্জনদা এদিকে ঘুরে বলল, জ্যাঠামশাই, কালকে পুজোর পর যে গানটা গেয়েছিলেন সেটা আর একবার গান তো। জ্যাঠামশাই গানটা গাওয়ার পর একবার চেষ্টা করেই বাঁশিতে হুবহু সেই সুর তুলে দিল।
বাঁশিতে গানটা শেষ হওয়ার পরেই আমরা খট করে একটা শব্দ শুনতে পেলাম। সুজয়ের বাঁশি থেমে গেছে। আমরা তাকিয়ে দেখলাম বাঁশির এক প্রান্তে একটা ছোট্ট ধাতব পাত বেরিয়ে এসেছে। রঞ্জনদা একটু স্মিত হেসে বাঁশিটা হাতে নিল, বলল, এটা আসলে একটা চাবি। আগল বলতে ছড়াটাতে এই চাবির কথাই বলা হয়েছে। এবার আপনারা ছড়াটার শেষ লাইনগুলোর কথা ভাবুন। ভক্তের মাথা নত, অর্থাৎ কবিতায় নিচের দিকে তাকাতে বলা হয়েছে। আসলে এখানে ভগবান কৃষ্ণের মূর্তির পায়ের দিকে তাকাতে বলা হয়েছে। তারপরেই বলা হয়েছে চরণ কমলাশ্রিত। আমার মনে হয় এই বলেই রঞ্জনদা কৃষ্ণমূর্তির দুই পায়ের মাঝখানে থাকা ধাতব পদ্মফুলটা ধরতেই দেখলাম সেটা মূর্তির থেকে খুলে এসেছে। রঞ্জনদার মুখে এখন যেন হাজারো ওয়াটের আলো চকচক করছে। আমরা দেখতে পেলাম পদ্মফুলটা যেখানে ছিল সেখানে বেদিতে একটা ছোট্ট গর্ত। রঞ্জনদা পাত সমেত বাঁশির প্রান্তটা গর্তের মধ্যে ঢুকিয়ে মোচড় দিল। সঙ্গে সঙ্গে মেঝেতে একটা গহটাং করে আওয়াজ হলো। আমরা তাকিয়ে দেখি মেঝের একটা বড় পাথর একটু উপরের দিকে উঠে এসেছে। ওখানে যে পাথর আলগা ছিল এতদিন বাইরে থেকে দেখে বোঝাই যায়নি। সুব্রতর বাবার সঙ্গে সঙ্গে কোথা থেকে দুটো শাবল নিয়ে এলেন। অনেক কষ্টে 4-5 জন মিলে ওই পাথরটাকে বাইরে তোলা হলো। দেখা গেল পাথরের তলায় একটা কাঠের বাক্স। বাক্সটাকে উপরে তোলা হলে ওর গায়ে একটা ছিদ্র দেখা গেল। সেই ছিদ্রের মধ্যে বাঁশিটা ঢুকিয়ে আবার একটা মোচড় দিতেই বাক্সের ডালাটা খুলে গেল। ওর ভেতরে রাখা আছে রাশি রাশি মোহর। একটা মোহর হাতে নিয়ে রঞ্জনদা বলল, আমার যতদূর জ্ঞান তাতে মনে হয় এগুলি সব আকবরী মোহর। জ্যাঠামশাই বললেন, তাহলে তো এর অনেক দাম। রঞ্জনদা বলল, দাম তো অবশ্যই। সুব্রতর কাকা বললেন, আমি তোমার বুদ্ধি দেখে অবাক হয়ে গেলাম। রঞ্জনদা প্রশংসাটা গিলে নিয়ে মুচকি হেসে বলল, আসল বুদ্ধি তো আপনাদের পূর্বপুরুষ সীতাপতি রায়ের। উনি বুদ্ধি করে এসব গুপ্তধন লুকিয়েছেন, ছড়া এবং গান তৈরি করেছেন। সব থেকে বড় কথা, ডাকাতের হাত থেকে বাঁচাতে তন্ত্রচর্চা, ভূত ইত্যাদির গালগল্প রটিয়েছেন। সুব্রতর কাকা বললেন, বড়দা, এবার টাকাও এলো, আবার ভূতের ভয়ও নেই। বাড়িটা এবার মেরামত করা যাবে, কি বলো? একজন ছাড়া বাকি সবাই হেসে উঠল। আমরা সুব্রতদের গ্রামের বাড়ি থেকে ফিরছি। পিশাচের সমস্যা কেটে যাওয়া এবং গুপ্তধন উদ্ধার হওয়ার ওদের বাড়ির লোকজন খুব খুশি। ওই পরিবারের আর্থিক যা সমস্যা ছিল তা তো কেটেই যাবে, উপরন্তু এই গুপ্তধনের জন্য পরিবারটা এখন খুবই ধনী। প্রথমে ঠিক ছিল আমরা অটো ধরে রেল স্টেশন যাব এবং সেখান থেকে ট্রেনে ফিরব, কিন্তু সুব্রতর বাবা একটা গাড়ি ভাড়া করে দিয়েছেন। আমরা এখন সেই গাড়িতে করেই ফিরছি। এরকম একটা কাণ্ড ঘটাতে পেরে আমাদের সবার মনই বেশ ফুরফুরে। রঞ্জনদা জিজ্ঞাসা করল, সেদিন সন্ধ্যাবেলা দুজনে ওরকম অসভ্যের মতো দৌড়াদৌড়ি করছিলি কেন রে? সুজয় বলল, কি আর বলি, ও তো আমায় মারতে আসছিল। তাই বলে আমার দিকে হাত দিয়ে দেখিয়ে দিল। রঞ্জনদা বলল, ও তোকে মারতে আসছিল কেন? আমি বললাম, আরে বাদ দাও না এখন এই কথা। রঞ্জনদা বলল, কেন বাদ দেবো কেন? ব্যাপারটা কি? সুজয় বলল, ব্যাপারটা আর কিছুই না, তোমার ভাই প্রেমে পড়েছে। কথাটা শুনে সুব্রত চমকে উঠে বলল, কার প্রেমে পড়লো? সুজয় বলল, তোর খুড়তুতো বোনের। রঞ্জনদা বলল, বলিস কি, এই কদিনেই এত কিছু? সুজয় বলল, তবে আমি কিন্তু খেলা একদম জমিয়ে দিয়েছি। মানে? আমি সুব্রতর কাকিমার কাছে তোর সম্বন্ধে অনেক কিছু বলে এসেছি। এই তুই দেখতে শুনতে ভালো, সৎ চরিত্র, চাকরি বাকরি ভালো করিস, এই সমস্ত আর কি। একেবারে আদর্শ পাত্র। সুব্রত বলল, ও আচ্ছা, এই জন্যই কাকিমা আমাকে সঞ্জয়ের কথা জিজ্ঞাসা করছিল। আমি বললাম, নাও বোঝো ঠেলা, ভেতরে ভেতরে মহাভারত রচনা হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। যা বাবা। রঞ্জনদা বলল, না, তুমি কিচ্ছু জানো না, ভিজে বেড়াল একটা। তবে সঞ্জয় যেহেতু আমায় দাদা বলে ডাকে, তাই এক্ষেত্রে আমার মতামতের তো একটা দাম আছে। আমার মত হলো, ভাই বউ হিসেবে সুব্রতর বোনকে বেশ ভালোই মানাবে।
সুব্রত বলল, আর বোনের বর হিসাবে সঞ্জয়কে মেনে নিতে আমার খুব একটা আপত্তি নেই। অবশ্য তার একটা কারণও আছে। রঞ্জনদা বলল, কি? সুব্রত বলল, আরে সঞ্জয় কতটুকু খায় দেখেছো? বিয়ের পরে যখন আমাদের বাড়িতে আসবে তখন জামাই আদর করতে খুব বেশি খরচ করতে হবে না। সবাই ওর কথা শুনে হেসে উঠলাম। একটা আওয়াজ শুনে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম একটা মেসেজ এসেছে। মেসেজটা খুলে দেখি সেটা পাঠিয়েছে রিমি। মেসেজটা পড়ি চুপচাপ মোবাইলটা পকেটে রেখে দিলাম। গাড়ির ভেতরে এরা যা শুরু করেছে তার উপর রিমি আমাকে এই মেসেজ পাঠিয়েছে শুনলে আমি আর গাড়ির ভেতরে টিকতে পারবো না। মেসেজে লেখা, কি রাগিনী বাজালে হৃদয়ে মোহন মনোমোহন, তাহা তুমি জানো হে, তুমি জানো। চাহিলে মুখপানে কি গাহিলে নীরবে, কিসে মহিলে মনোপ্রাণ, তাহা তুমি জানো হে, তুমি জানো।